গুড ইভিনিং এভরিওয়ান, প্রিপারেশন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা 5 ফেব্রুয়ারি 2025 এই কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব, যা প্রত্যেকটা এক্সাম পার্সপেক্টিভ থেকে প্রচন্ড ইম্পর্টেন্ট। আজকে আমরা বাজেট নিয়ে, রিসেন্টলি বেরিয়েছে 1 ফেব্রুয়ারি, তার বেশ কয়েকটা প্রশ্ন ডিসকাস করছি। আমরা বাজেটের কোনো পার্টিকুলার সেশন করছি না, প্রত্যেক দিনই বাজেট থেকে তিনটে চারটে বা দুটো তিনটে করে প্রশ্ন অ্যাড করতে থাকছি, যাতে একবারে পুরো বাজেটটা দেখলে মানে একসঙ্গে এতগুলো খাতে এতগুলো টাকা দিচ্ছে বা কিছু, তখন গুলিয়ে ফেলবো। তার থেকে বেটার প্রতিদিন একটা দুটো করে দেখাটা বেটার, সহজে মনে থাকবে। আর আরো কয়েকটা স্পোর্টস থেকে নিউজ আছে। চলো শুরু করা যাক তাহলে। প্রথম প্রশ্ন, এটা একটা বাজেটের প্রশ্ন। হ্যাঁ, প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা PMSYM ইজ অ্যাডমিনিস্ট্রেড বাই হুইচ মিনিস্ট্রি? এই যে প্রধানমন্ত্রী শ্রম যোগী যোজনা, এই শ্রমযোগী মদন যোজনা, আচ্ছা, এটা কোন মিনিস্ট্রির দ্বারা পরিচালিত? এটা হবে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের আন্ডারে এটা পড়ছে। আচ্ছা, PMSYM হচ্ছে অসংগঠিত কর্মীদের জন্য একটি পেনশন স্কিম, যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে তাদেরকে দেবে। এটি একটি মাসিক মানে অর্থ অর্থ প্রদান করবে। এখানে মাসিক মান্থলি একটা অর্থ প্রদান করবে। 60 বছর বয়স পৌঁছানোর পরে 3,000 টাকা করে ইউএন ব্যবহার করে যে কোনো অসংগঠিত কর্মী সহজেই PMSYM এর দ্বারা নিজেকে নথিভুক্ত করতে পারবে এবং মান্থলি 3,000 টাকা করে তারা পাবে। এর একটা ইয়ে রয়েছে, মেগা পেনশন যোজনা ফর আনঅর্গানাইজ সেক্টর ওয়ার্কার্স উইথ মান্থলি ইনকাম অফ 15,000 অর বিলো, অর্থাৎ যারা কোনো আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে এবং যাদের মান্থলি ইনকাম 15,000 অথবা তার কম, তারা এই স্কিমের আওতায়ভুক্ত হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দীপর বিল লেক, রিসেন্টলি নিউজে এসেছিল। দীপর বিল লেক এটা কোন রাজ্যে অবস্থিত? এটা আসামে অবস্থিত। তোমরা এক্স্যাক্টলি লোকেশন দেখতে পাচ্ছ, ভারত থেকে আসাম, আসাম থেকে এক্স্যাক্ট যে লেকের যে পজিশনটা, এটা চারটে কোণা রয়েছে এই লেকের। এই লেকের পজিশন, এটা আসামে অবস্থিত। মনে রাখবে দীপর বিল লেক। সরি। আচ্ছা, এটা হচ্ছে আম, আসামের একমাত্র রামসার সাইট। যদি বলে রামসার সাইট আসামের নাম কি, তাহলে হবে দীপর বিল লেক। দীপর বিল লেক একটি রামসার সাইট পরিবেশগত, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক গুরুত্বের জন্য, জলভূমির জন্য একটা আন্তর্জাতিক উপাধি। এটি আসামের একমাত্র রামসার সাইট। হ্রদটি ব্রহ্মপুত্র নদীর পূর্ববর্তী চ্যানেলে অবস্থিত এবং হ্রদটির আশেপাশে গ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যা মাছ, ফুল, ঔষধ গাছ এবং আরো অনেক কিছু সরবরাহ করে। এবং হ্রদটি পরিযায়ী পাখিদের জন্য, বন্য এশিয়ান হাতি, চিতাবাঘ, জঙ্গলের বিড়াল সহ বিভিন্ন বন্যপ্রাণীদের জন্য এটা আবাসস্থল। আর রিসেন্টলি আমরা দেখলাম 4টে রামসার সাইট অ্যাড হয়েছে। এখানে দুটোর অ্যাড হয়েছে তামিলনাড়ুতে, আর একটা ঝাড়খণ্ড পেয়েছে, একটা পেয়েছে সিকিম। এই বর্তমানে টোটাল সংখ্যা রামসার সাইটের তা হচ্ছে 89, অর্থাৎ 89টি। আর সব থেকে বেশি যে রাজ্যে রয়েছে তা হলো তামিলনাড়ু। 18টা ছিল, দুটো অ্যাড হলো, 20টা, টোটাল 20টা রামসার সাইট ওখানে আছে। আর সিকিম এবং ঝাড়খণ্ড প্রথম তাদের রামসার সাইট পেল। আসামের যেমন একটাই রামসার সাইট, তেমন সিকিম এবং ঝাড়খণ্ডেরও প্রথম এরা পেল তাদের একমাত্র রামসার সাইট। আচ্ছা, which organization has developed India's man portable air defense missile system called VSHORADS? এটা হবে DRDO। আমরা জানি DRDO এই ম্যাক্সিমাম ইন্ডিয়ার মিসাইল গুলো প্রডিউস করে বা তৈরি করে। কিন্তু তেজস যে মিসাইলটা রয়েছে সেটা আবার কিন্তু এই HAL, যেটা মনে হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ফুল ফর্মটা হবে, ও তৈরি করেছিল। আচ্ছা, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO উড়িষ্যা উপকূলের চাঁদপুরে তার খুব স্বল্প পরিসরের এয়ার ডিফেন্স সিস্টেম এর পরপর 3টি ফাইট ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। মানে এর ট্রায়ালটা কোথায় হয়েছে? উড়িষ্যার চাঁদিপুরে, মানে উপকূলের ধারে। আচ্ছা, এটা ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, এটা হচ্ছে ফুল ফর্মটা VSHORADS এর ফুল ফর্ম হচ্ছে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমটি 6 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে নিম্ন উচ্চতা বায়বীয় হুমকিকে নিরপেক্ষ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করবে। আচ্ছা, এবার ডিআরডিও সম্বন্ধে বলে দিই। আমরা 1 জানুয়ারি ডিআরডিও ডে হিসেবে পালন করে থাকি। এবার আমরা 67th ডিআরডিও ডে হিসেবে পালন করলাম। 1958-এ ডিআরডিও স্থাপন হয়েছিল। বর্তমানে ডিআরডিও চেয়ারম্যান হচ্ছেন ডক্টর সমীর ভি কামাত।
What is the name of the mission recently announced by the Indian government for the development of small modular reactors? এটাও বাজেটে এবার এসছে। এটা কার আন্ডারে হচ্ছে? এটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি মিশন। আচ্ছা, আমি প্রশ্নটাকে বুঝিয়ে বলে দিই। সেই মিশনটার নাম কি যেটা রিসেন্টলি অ্যানাউন্স হয়েছে ভারতীয় সরকার দ্বারা? আহ, কেন? ডেভেলপমেন্ট করবে ফর অফ স্মল মডিউলার রিয়াক্টর, অর্থাৎ ছোট যে সমস্ত মডিউলার রিয়াক্টর সেগুলো ডেভেলপমেন্ট করার জন্য ভারতীয় গভর্নমেন্ট কোন মিশন লঞ্চ করেছে? সেটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি মিশন লঞ্চ করেছে। কেন্দ্রীয় অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন আজ সংসদে, আজ হবে না মানে যেহেতু সেদিনকার নিউজ, এটা 1 ফেব্রুয়ারি হবে, সংসদে 2025-26 বাজেট পেশ করার সময় বলেছিলেন যে 20,000 কোটি টাকা ব্যয়ের সাথে ক্ষুদ্র মডিউলার রিঅ্যাক্টর বা স্মল মডিউলার রিঅ্যাক্টর এসএমআর গবেষণা ও উন্নয়নের জন্য একটি পারমাণবিক শক্তি মিশন স্থাপন করা হবে। 2033 সালের মধ্যে কমপক্ষে 5টি দেশীয়ভাবে উন্নত এসএমআর চালু করা হবে এবং তিনি জানান। আচ্ছা, আরেকটা এখান থেকে স্ট্যাটিক প্রশ্ন আছে। ফার্স্ট পেপারলেস বাজেট প্রতিস্থাপন করা হয়েছিল 2021 সালের 1 ফেব্রুয়ারিতে। এটা 2021 সালের প্রথম ফার্স্ট পেপারলেস বাজেট এসেছিল। শ্রীমতী নির্মলা সীতারামন হাইলাইট করেছেন 2047 সালের মধ্যে অন্তত 100 গিগাওয়াট পারমাণবিক শক্তির বিকাশ আমাদের শক্তি পরিবর্তন প্রচেষ্টার জন্য অপরিহার্য। এই লক্ষ্যে বেসরকারি খাতের সাথে সক্রিয় অংশীদারিত্বের জন্য পারমাণবিক শক্তি আইন এবং পারমাণবিক ক্ষয়ক্ষতির জন্য নাগরিকদের দায় আইনের সংশোধনী গ্রহণ করা হবে। তাহলে মনে রাখবে, স্মল মডিউলার রিঅ্যাক্টরের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট নিউক্লিয়ার এনার্জি মিশন লঞ্চ করেছে। এটা বাজেটে উল্লেখিত। আর একটা বাজেটের প্রশ্ন, সামুদ্রিয়ান প্রজেক্ট হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ কামস আন্ডার হুইচ মিনিস্ট্রি? সামুদ্রিয়ান প্রজেক্ট যেটা নিউজে দেখতে পাওয়া গেছে রিসেন্টলি, এটা কোন মিনিস্ট্রি আন্ডারে পড়ছে? এটা পড়ছে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের আন্ডারে। সমুদ্রযান প্রজেক্ট আর্থ সায়েন্স এটা আন্ডারে পড়ছে। প্রকল্পটি গভীর মহাসাগরের মিশনের অংশ। গভীর মহাসাগর মিশনের অধীনে সমুদ্রযান প্রকল্পটি 2025-26 কেন্দ্রীয় বাজেটে 600 কোটি টাকা পেয়েছে। এটি আর্থ সায়েন্সের এটি মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের দ্বারা পরিচালিত এবং গভীর সমুদ্র অনুসন্ধানের জন্য 6,000 মিটার গভীরতা পর্যন্ত এটা বেসিক্যালি সমুদ্রের গভীর সমুদ্রতে প্রায় 6,000 মিটার ডেপথ অব্দি এটা অনুসন্ধান করতে পারবে। এর মধ্যে 3 জন লোক বসে, অর্থাৎ এটি 3 জন লোককে বহন করতে সক্ষম এবং এটি স্বচালিত, মনুষ্য চালিত, মানে অটোমেটিক চলবে প্লাস মানুষ চালাতে পারবে। সাবমার্সিবল বিকাশের লক্ষ্য এটা। আর এটির 12 ঘন্টা এবং জরুরি পরিস্থিতিতে 96 ঘন্টা অপারেশনাল সহ্য ক্ষমতা থাকবে, মানে জলের নিচে ততক্ষণ থাকতে পারবে। প্রকল্পটি জীববৈচিত্র্যের মূল্যায়ন এবং ম্যাঙ্গানিজ, কোবাল্ট এবং তামার মতো খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য উপর ভিত্তি নিবন্ধ করে, যা নীল অর্থনীতিকে, অর্থাৎ সামুদ্রিক নীল অর্থনীতি বলতে সামুদ্রিক অর্থনীতি বা মেরিন ইকোনমি, সেই দিকটা দেখার জন্য এটা মেইনলি বানানো হয়েছে। নাম কি? সমুদ্রযান প্রজেক্ট। এটা করছে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের আন্ডারে। আরেকটা প্রশ্ন, সেটাও বাজেট কেন্দ্র করে। হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ জ্ঞান ভারতম মিশন? এই যে জ্ঞান ভারতম মিশন, তার প্রাইমারি অবজেক্টিভ কি? সেটা হচ্ছে টু সার্ভে ডকুমেন্টস অ্যান্ড কনজার্ভ ইন্ডিয়াস ম্যানুস্ক্রিপ্ট হেরিটেজ। বেসিক্যালি তারা কেন্দ্রীয় বাজেট 2025-26 জ্ঞান ভারতম মিশন চালু করেছে, যার লক্ষ্য হচ্ছে ভারতের বিশাল পাণ্ডুলিপি ঐতিহ্য জরিপ, নথিভুক্ত করা এবং সংরক্ষণ করা। উদ্দেশ্য কি? উদ্যোগটি একাডেমিক প্রতিষ্ঠান, জাদুঘর, লাইব্রেরি এবং ব্যক্তিগত সংগ্রহ সংগ্রহে রাখা 1 কোটিরও বেশি পাণ্ডুলিপি সংরক্ষণের চেষ্টা করছে। এই প্রচেষ্টাকে সমর্থন করার জন্য জাতীয় পাণ্ডুলিপি মিশনের বাজেট 3.5 কোটি থেকে বাড়িয়ে 60 কোটি বা 60 কোটি টাকা করা হয়েছে। তাহলে জ্ঞান ভারতম মিশন, এই জ্ঞান ভারতম মিশনের কাজ হচ্ছে কোনো পুরোনো যে সমস্ত হেরিটেজ রয়েছে বা ম্যানুস্ক্রিপ্ট রয়েছে সেগুলোকে সার্ভে করা, ডকুমেন্টেশন করা, কনজার্ভ করা, প্রিজার্ভ করা। ঠিক আছে? তার জন্য এখানে এবার 60 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওকে। নতুন অ্যাপয়েন্টমেন্ট, প্রাইম মিনিস্টার অফ বেলজিয়াম কে? তিনি হচ্ছেন বার্ট দ্য উইভার। বার্ট দি উইভার সোমবার 3 ফেব্রুয়ারি 2025 প্রথম দিকে শপথ গ্রহণ করেছেন। আচ্ছা, বেলজিয়ামের রাজধানী কি? বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রুসেলস। আর এর কারেন্সি কি? এর মুদ্রা হচ্ছে ইউরো। আচ্ছা, জন মাহামা, যে সেকেন্ড অপশনটা রয়েছে, জন মাহামা বলে দিই, রিসেন্টলি তিনিও অ্যাপয়েন্ট হয়েছেন প্রেসিডেন্ট অফ ঘানা হিসেবে। হুইচ স্টেট ইজ হোম অফ দ্য ইন্ডিয়াস ফার্স্ট হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার? কোন রাজ্য ভারতের প্রথম সাদা বাঘ ব্রিডিং যে হবে তার সেন্টার হিসেবে ঘোষিত হয়েছে? তা হচ্ছে মধ্যপ্রদেশ। কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ, সেন্ট্রাল জু অথরিটি, মধ্যপ্রদেশের রেওয়াতে ভারতের প্রথম সাদা বাঘ
প্রজনন কেন্দ্রের অনুমোদন দিয়েছে? মুকুন্দপুরের সাদাবাগ সাফারির কাছে গোবিন্দগড়ে এই কেন্দ্রটি স্থাপন করবে। প্রকল্পটি 2011 সালে নীতিগত অনুমোদন পায় এবং রিওয়া শেষ বন্য সাদাবাগের বাড়ি বলে এটা মনে করা হয়। তাহলে সাদাবাগে কোথায় হচ্ছে? এটা হচ্ছে মধ্যপ্রদেশে সাদাবাগের প্রজনন কেন্দ্র অনুমোদন করা হয়েছে, বা ব্রিডিং সেন্টার। কোল্লেরু লেক, আর একটা লেক রিসেন্টলি নিউজে এসছে, সেটা কোথায় অবস্থিত? কোল্লেরু লেক অবস্থিত অন্ধ্রপ্রদেশে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অন্ধ্রপ্রদেশ সরকারকে কোল্লেরু জলাভূমিতে 6টি পরিকাঠামো প্রকল্পের সাথে এগিয়ে যেতে বাধা দিয়েছে। কোল্লেরু হ্রদ উত্তর পূর্ব অন্ধ্রপ্রদেশের একটি বড় অগভীর মিঠা পানি বা মিষ্টি জলের হ্রদ। এটি এলুরুর কাছে কৃষ্ণা এবং গোদাবরী বদ্বীপের মধ্যে অবস্থিত। এটি এশিয়ার বৃহত্তম অগভীর মিষ্টি পানির মিষ্টি জলের একটা হ্রদ, যার ক্ষেত্রফল 308 বর্গ কিলোমিটার। এটি বন্যা ভারসাম্য রক্ষাকারী জলাধার হিসেবে কাজ করছে এবং উপতেরুল নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে প্রবাহিত। 1999 সালে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য, 2002 সালে এটি রামসার সাইট হিসেবে এটি ঘোষণা করা হয়েছে এবং এটি মধ্য এশিয়ার ফ্লাইওয়ের একটি গুরুত্বপূর্ণ পাখি তালিকা। সাইবেরিয়ান ক্রেন, পেলিকান, পেইন্টেড স্টকের মতো প্রজাতি এখানে দেখতে পাওয়া গেছে। অন্ধ্রপ্রদেশের আরেকটা লেক, যার নাম হচ্ছে পুলিকট, যেখানে মেইনলি অন্ধ্রপ্রদেশে একটা ফেস্টিভ্যাল হয়, ফ্লেমিঙ্গো পাখির একটা ফেস্টিভ্যাল, ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল পুলিকট লেকে হয়ে থাকে। সেটা পুলিকট লেকের অবস্থান অন্ধ্রপ্রদেশে, এবং অন্ধ্রপ্রদেশের এক্স্যাক্টলি তামিলনাড়ুর সঙ্গে অন্ধ্রপ্রদেশের যে বর্ডারটা শেয়ার হচ্ছে, সেই এক্স্যাক্টলি বর্ডারে অবস্থিত। চিল্কা লেক কোথায় অবস্থিত? ছবিতে দেওয়া রয়েছে ওড়িশায় অবস্থিত। সম্বর হ্রদ হচ্ছে ইনল্যান্ড একটা লেক, যার সঙ্গে সমুদ্রের কোনো সম্পর্ক নেই, একদম স্থলভূমির মাঝখানে। সেটা রাজস্থানে আছে। উলার লেক হচ্ছে মিষ্টি জলের একটা হ্রদ, উলার লেক। আর সম্বল লেক হচ্ছে ইনল্যান্ড সব থেকে লার্জেস্ট লেক অফ ইন্ডিয়া, সব থেকে বৃহত্তম নোনা জলের হ্রদ। আর উলার লেক হচ্ছে মিষ্টি জলের সব থেকে বড় হ্রদ, ইনল্যান্ড। আচ্ছা, হুইচ ইনস্টিটিউশন হ্যাজ লঞ্চ ইন্ডিয়াস লার্জেস্ট মেটাল 3D পেইন্টিং মেশিন ফর রকেট কম্পোনেন্টস? সেটা হবে আইআইটি হায়দ্রাবাদ। ডিআরডিও এবং আইআইটি হায়দ্রাবাদ রকেটের উপাদানগুলির জন্য ভারতের বৃহত্তম ধাতব 3D পেইন্টিং মেশিন উন্মোচন করেছে, এবং এটি আইআইটি হায়দ্রাবাদের ডিআরডিও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সেন্টার অফ এক্সিলেন্স এর মধ্যে তৈরি করা হয়েছে। এডিটিভ উৎপাদনের জন্য মেশিনটি পাউডার ভিত্তিক ডাইরেক্টরেট এনার্জি ডিপোজিশন প্রযুক্তি ব্যবহার করে। তাহলে এই 3D পেইন্টিং মেশিন কোথায় হয়েছে? আইআইটি হায়দ্রাবাদ এবং ডিআরডিও একটা কোলাবোরেটিভ উদ্যোগে এটা হয়েছে। আচ্ছা, the extra long staple cotton is mainly grown in which countries? এই যে এক্সট্রা লং স্ট্যাপল যে কটনটা আছে, সেটা কার্পাসটা কোন দেশে মেইনলি গ্রো হয়? এটা হবে চায়না, ইজিপ্ট, অস্ট্রেলিয়া এবং পেরু। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তুলা চাষের উৎপাদনশীলতা বাড়ানোর এবং অতিরিক্ত লং স্ট্যাপল তুলাকে, অর্থাৎ বড় যে আঁশ, সেই তুলাকে উন্নীত করার জন্য একটি 5 বছরের মিশন ঘোষণা করেছে। ইএলএস তুলা বা ইএলএস কটন টেক্সটাইলে এটা সোনার মান হিসেবে পরিচিত। আর গসিপাম বারবেডেন্স প্রজাতি থেকে এটা আসে, এবং যা মিশরীয় বা পিমা তুলাও বলা হয়ে থাকে। এটি ফাইবারের দৈর্ঘ্য হচ্ছে 30 মিলিমিটার এবং তার বেশি। এটিকে শক্তিশালী এবং সূক্ষ্ম করে তোলে, এবং দক্ষিণ ভারতের উদ্ভিদ এটি প্রধানত চীন, মিশর, অস্ট্রেলিয়া, পেরুতে জন্ম হয়। ভারতে এটি মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে কিছু কিছু অংশে এটা গ্রো দেখতে পাওয়া যায়, প্রোডাকশন দেখতে পাওয়া যায়। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো এইটুকুটাই। আম, আজকের বাজেট থেকে বেশ কয়েকটা প্রশ্ন ছিল, আর কয়েকটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর অনেকগুলো চাকরির নোটিফিকেশন বেরিয়েছে, যেগুলো আমি আমার ভিডিওতে প্লেলিস্টে বানিয়ে দিয়েছি। তোমরা জানুয়ারি প্লেলিস্টটা দেখতে পারো। জানুয়ারি মান্থলি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, একটা পুরো জানুয়ারি মাসের মান্থলি একটা ম্যারাথন 1 ঘন্টার মধ্যে আমি করে দেবো। আর ফেব্রুয়ারির একটা প্লেলিস্ট বানিয়ে নিয়েছি, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ডেট ওয়াইজ আপলোড করা হচ্ছে। সেখান থেকে তোমরা আপডেট থাকতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে।